আসসালামু আলাইকুম। আজকে ভাই তোমাদের সাথে আলোচনা করব কোনিক্স অধ্যায়টা নিয়ে। তো কোনিক্সের আমরা দুইটা ভিডিও আপলোড করছিলাম। ওই দুইটা ভিডিও বেসিক ছিল। তো আজকের ক্লাসটাও বেসিকই থাকবে। শুরুতে ভাইয়া প্রিভিয়াস ক্লাসে যা আলোচনা করছিলাম একটু আলোচনা করব। এরপরে আজকে আমাদের মেইন পড়ায় চলে যাব। তো গত ক্লাসে আমরা এরকম শিখেছিলাম যে y স্কয়ার সমান 4ax। তখন আমি তোমাদেরকে বলছিলাম x এবং y এখানে চলকের মধ্যে যেই চলকের পাওয়ার 1 হবে আমার পরাবৃত্তটা ওইটার দিকে হাত করবে। তখন আমি তোমাদেরকে বলছিলাম যে এখানে যেহেতু x এর চলক 1, x চলকের পাওয়ার 1, তার মানে আমার পরাবৃত্তটা হাত করবে কার দিকে? এই x অক্ষের দিকে। তখন আমার চিত্রটা এমন ছিল, মনে আছে কিনা? এরপর যদি আমি এভাবে শিখেছিলাম আবার y স্কয়ার ইকুয়াল টু যদি -4ax হয়, তাহলে আমার এই পরাবৃত্তটা হাত করবে এই দিকে হাত করবে। আশা করি তোমরা এগুলা সবগুলা বিষয় ক্লিয়ার। তারপর আমি জাস্ট একটু আলোচনা করে দিলাম। তখন আমি তোমাদেরকে বলছিলাম এখানে যে বসে ওটার নাম ছিল উপকেন্দ্র, এখানে যে বসে ওটার নাম ছিল শীর্ষবিন্দু, এটা যে ছিল এটা ছিল নিয়ামকের পাদবিন্দু, এরপর এটা ছিল নিয়ামক রেখা ছিল, এটা ছিল অক্ষরেখা। তো আজকে আমরা আলোচনা করব তার বিপরীতটা নিয়ে। তার বিপরীতটা বলতে কি x স্কয়ার সমান 4ay নিয়ে। তো এখানের মধ্যে যেই চলকের পাওয়ার 1 হবে, যেই চলকের পাওয়ার 1 আমার এই পরাবৃত্তটা হাত করবে ওইটার দিকে। যেহেতু আমি দেখতেছি যে এখানে y এর পাওয়ার 1, তার মানে আমার এইখানে পরাবৃত্তটা হাত করবে y অক্ষের দিকে। যেহেতু এখানে প্লাস, তার মানে আমার পরাবৃত্তটা হাত করবে y অক্ষের পজিটিভ দিকে। এরকম চিত্রটা। আবার যদি আমার কাছে চিত্রটা এমন দাঁড়ায় x স্কয়ার ইকুয়াল টু -4ay, তাহলে আমার পরাবৃত্তটা হাত করবে কার দিকে? y অক্ষের নেগেটিভ সাইডে। তার মানে আমার পরাবৃত্তটা হাত করবে এইভাবে। মনে আছে কিনা কথাগুলো? তো আজকে আমাদের আলোচনাটা থাকবে এইগুলো নিয়ে আলোচনা। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম y স্কয়ার ইকুয়াল টু 4x নিয়ে এবং y স্কয়ার ইকুয়াল টু -4x নিয়ে। আর আজকে আমাদের আলোচনা বিষয়টা থাকবে x স্কয়ার ইকুয়াল টু 4ay নিয়ে এবং x স্কয়ার ইকুয়াল টু -4ay নিয়ে। আমি আবারো বলি, আমার পরাবৃত্তটা হাত করবে কোন দিকে এটা আমরা দেখব। x এবং y এই দুইটা চলকের মধ্যে যেই চলকের পাওয়ার 1 হবে ওই চলকের দিকে, ওই অক্ষের দিকে আমাদের কি পরাবৃত্তটা হাত করবে। যদি এই x এর পাওয়ারটা 1 হয় তাহলে আমার পরাবৃত্তটা হাত করবে x অক্ষের দিকে। যদি y এর পাওয়ারটা 1 হয় তাহলে আমার পরাবৃত্তটা হাত করবে কার দিকে? y এর দিকে। তাহলে আজকে আমাদের পরে আলোচনা শুরু করি। হ্যাঁ, তাহলে দেখো আমরা আলোচনা করব x স্কয়ার ইকুয়াল টু 4ay নিয়ে। তো x স্কয়ার ইকুয়াল টু 4ay নিয়ে আলোচনা করে আমরা x স্কয়ার ইকুয়াল টু -4 এর আলোচনাটা চলে আসবে। এখন আমি তোমাদেরকে কিছু পরিচয় বলি। তো এই পরিচয়গুলো আমরা y স্কয়ার ইকুয়াল টু 4x এর জন্য বলছিলাম, তো এখনো বলবো, মনোযোগ দিয়ে শুনবা। পরাবৃত্তের এই প্যাডের ভিতরে যে বসে ওটার নাম ছিল কি, মনে আছে তো? ওটার নাম ছিল কিন্তু উপকেন্দ্র। ওটার নাম কি ছিল? উপকেন্দ্র, বা যাকে আমরা ফোকাসও বলতে পারি। এরপরে আসি এইখানে যেটা ছিল ওটার নাম ছিল কি? ওটার নাম ছিল তোমার শীর্ষবিন্দু। কি নাম ছিল? শীর্ষবিন্দু। এরপরে ছিল এটার নাম ছিল কি? নিয়ামক রেখা। কি নাম ছিল? নিয়ামক রেখা। নিয়ামক রেখা। এরপরে বলছিলাম পরাবৃত্তের প্যাডের ভিতর দিয়ে যে হেঁটে যাবে ওটার নাম কি? ওটার নাম কি? ওটার নাম ছিল অক্ষ রেখা। অক্ষ রেখা। দেখো এটার নাম অক্ষ রেখা। আমি একটু তোমাদেরকে বলি, এখান থেকে বলি, এটার নাম কি ছিল? শীর্ষ উপকেন্দ্র। এই দেখো উপকেন্দ্র। এটা কি ছিল? শীর্ষবিন্দু। এই যে শীর্ষবিন্দু। এটা কি ছিল? নিয়ামক রেখা। এটার জন্য এটা হবে কি? নিয়ামক রেখা। পরাবৃত্তের প্যাডের ভিতর দিয়ে যে হেঁটে গেল ওটার নাম কি ছিল? অক্ষ রেখা। এখন পরাবৃত্তের প্যাডের ভিতর দিয়ে হেঁটে গেল এটা, এই কারণে এটার নাম কি? অক্ষ রেখা। আশা করি কথাগুলো তোমাদের ক্লিয়ার। তো আমরা শুরু করি আজকে প্রমাণের বিষয়গুলো। দেখো খুব মনোযোগ দিবা ভাই, আজকে তোমাদেরকে যা যা কথা বলবো খুবই মনোযোগ দিবে এবং খুবই ইজি। যেহেতু গত ক্লাসে আমরা y স্কয়ার ইকুয়াল টু 4x এর জন্য আলোচনা করছিলাম, তো আজকের ক্লাসটা এতটা কঠিন লাগবে না, শুধু তোমরা মনোযোগ দিলেই পারবা। দেখো তাহলে আমরা শুরু করি। x অ্যাক্সিস এটা আমাদের x অক্ষ, আর এটা আমাদের কি অক্ষ? y অক্ষ। তো আমার এটা হা করবে কার দিকে? y অক্ষের পজিটিভ দিকে, কারণ এখানে y এর পাওয়ার 1। তো এখানে কি ছিল? এটা ছিল উপকেন্দ্র। আর এই পাশে আমরা ধরছিলাম কি? এই পাশে আমরা ধরছিলাম নিয়ামক রেখা। মনে আছে কিনা? ওকে। তো আমি তোমাদেরকে বলছিলাম যে উপকেন্দ্র থেকে শীর্ষবিন্দু দূরত্ব যা হবে, শীর্ষবিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব কি হবে? সেম হবে। উপকেন্দ্র থেকে শীর্ষবিন্দু দূরত্ব যা হবে
শীর্ষবিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব সেম হবে। তাহলে দেখো প্রথমত আমরা শিখবো শীর্ষবিন্দু স্থানাঙ্ক। যেহেতু আমরা x স্কয়ার ইকুয়াল টু 4ay বলে বা y স্কয়ার ইকুয়াল টু 4ax বলে, এগুলা কিন্তু হলো কার জন্য, যখন পরাবৃত্তের শীর্ষবিন্দুটা মূল বিন্দুতে থাকবে তার জন্যই কিন্তু আমাদের সমীকরণগুলো। তার মানে এটা যেহেতু আমাদের শীর্ষবিন্দু, এই যে এটা আর x অক্ষ এবং y অক্ষের মিলনস্থল এই জায়গাটা, তার মানে আমরা এখানে প্রথম কথা বলবো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? 0,0। 2 নম্বর পয়েন্ট থাকবে উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্র বলতে এটাকে বোঝানো হয়, আমি আবার বলি, আমাদের কোশ্চেন মাধ্যমে উপকেন্দ্র না বলে ফেলবে ফোকাস। উপকেন্দ্র যে কথা, ফোকাসও সেম কথা। তাহলে আমরা 2 নম্বরে শিখব উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্ক দেখো ভাই, আমরা জানি যে x অক্ষের মধ্যে y এর মান 0 বা কোটির মান 0, y অক্ষের মধ্যে ভুজের মান 0 বা x এর মান 0। তো দেখো আমার এই উপকেন্দ্রটা এখন কোন অক্ষের মধ্যে আছে বলো তো? উপকেন্দ্রটা কিন্তু এখন আমার আছে y অক্ষের মধ্যে। আর y অক্ষের মধ্যে ভুজের মান কত? 0, মানে তোমার x এর মান 0, তার মানে বসালাম 0। এবার এইখান থেকে এটা দূরত্ব কত দেখো তো, এখান থেকে এটা দূরত্বটা a, তার মানে a, উপকেন্দ্রের স্থানাঙ্ক 0,a। 3 নম্বর দেখো, এই যে এটা কিন্তু ছিল নিয়ামক রেখা, এই জায়গাটা মনে আছে, এই নিয়ামক রেখা। তো এই নিয়ামক রেখার এই পয়েন্টের নাম ছিল নিয়ামক রেখার পাদবিন্দু। তো আমরা বলবো এবার নিয়ামক রেখার পাদবিন্দু স্থানাঙ্ক। নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক। তো দেখো নিয়ামক রেখার পাদবিন্দু, এটা প্রথম কথা হলো নিয়ামক রেখার পাদবিন্দুটা ছিল কোন অক্ষের মধ্যে? y অক্ষের মধ্যে। y অক্ষের মধ্যে ভুজের মান কত? y অক্ষের মধ্যে ভুজের মান 0, তো 0 বসালাম। কুটির মান, এবার দেখো ভাই, এটা কিন্তু আমার y অক্ষের নেগেটিভ সাইডে আছে, y অক্ষের পজিটিভ সাইডে ছিল বিদায় তুমি a পজিটিভ বসাইছো, কিন্তু এখন এইটা যে আছে, তো এটা কি নেগেটিভ সাইডে না? তাহলে এখানে কি বসাতে হবে? -a। একটু সুন্দর করে লিখি, তাহলে এখানে কি বসাবো? -a। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি তো এখানে শুধু a লিখলেন। আমি যখন তোমাদেরকে এটা পড়াছিলাম তখনও কথাগুলো বলছিলাম যে দূরত্ব কখনো নেগেটিভ হয় না, তো এই কারণে আমরা শুধু এখানে a লিখলাম, কিন্তু স্থানাঙ্ক পজিটিভ নেগেটিভ হয়। তো যেহেতু এটা নেগেটিভ সাইডে আছে, তার কারণে আমরা এখানে কি -a বসালাম, মনে থাকবে তো? তাহলে প্রথম কথা লিখলাম শীর্ষবিন্দু স্থানাঙ্ক, এখানে শীর্ষবিন্দু এখানে অরিজিন পয়েন্ট বা মূল বিন্দু 0,0। উপকেন্দ্র এটাকে বোঝানো হয়, এটা y অক্ষের মধ্যে আছে, y অক্ষে ভুজের মান 0 বসালাম। y অক্ষের পজিটিভ সাইড আমরা জানি a দূরত্ব অবস্থান করছে, এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক 0,a। এটা হলো নিয়ামক রেখার, এই জায়গাটার নাম হলো নিয়ামক রেখার পাদবিন্দু। এটাও y অক্ষের মধ্যে আছে, এখানে ভুজের মান 0, যেহেতু এটা y নেগেটিভ সাইডে আছে, এখানে কি বসালাম? -a। এবার আমরা শিখব উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এরপরে শিখব নিয়ামক রেখার সমীকরণ। তো এই কথাগুলো আমি গত ক্লাসে তোমাদেরকে বুঝালাম এভাবে যে x অক্ষের সমান্তরাল সরল রেখা হলে y এর মান, y অক্ষের সমান্তরাল সরল রেখা হলে x এর মান, মনে আছে কিনা যখন সমীকরণ বলবে। তো আমাদের এখানের মধ্যে এইটা হলো উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্র দিয়ে গমনকারী, এটা হলো উপকেন্দ্রিক লম্ব। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমরা শিখবো আগে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দেখো, তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ তুমি একটু বুঝো ভাই, মনোযোগ দাও। এটা কোন অক্ষের সমান্তরাল বলো তো? এটা কোন অক্ষের সমান্তরাল? এটা কি x অক্ষের সমান্তরাল না? বুঝতেছো তো নাকি? তো x অক্ষের সমান্তরাল হলে কার মান? x অক্ষের সমান্তরাল হলে y এর মান সমান। এবার y এর কি পজিটিভ সাইডে না নেগেটিভ সাইডে? পজিটিভ সাইডে, তাহলে y সমান a। আবার বলি, আমরা জানি x অক্ষের সমান্তরাল সরল রেখা হলে y এর মান, y অক্ষের সমান্তরাল সরল রেখা হলে x এর মান, যখন সমীকরণ বলবে। তো আমার এই উপকেন্দ্রটা কি? এই উপকেন্দ্রটা হলো x অক্ষের সমান্তরাল। তো x অক্ষের সমান্তরাল হলে কার মান? y এর মান। মনে আছে তো কথাগুলো? এটা যদি না বুঝো তাহলে আমার 2 নম্বর লেকচারটা দেখবে, 2 নম্বর লেকচারটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে। তো দেখো x অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ, এই যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা হলো মূলত x অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ। তো x অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ মানে কার মান? y এর মান। এটা y অক্ষের পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড, পজিটিভ সাইড এখানে y সমান a, বা এটা কিভাবে লেখা যায়, বা y - a সমান কত? 0, বা y - a সমান 0।
এবার আসি দেখো 5 নম্বর নিয়ামক রেখা। এই যে এটা নিয়ামক রেখার সমীকরণ শিখবো এখন আমরা। তো নিয়ামক রেখার সমীকরণ দেখো তো ভাই, আগে একটু বলো এটা কার সমান্তরাল? নিয়ামক রেখার সমীকরণ। তো নিয়ামক রেখার সমীকরণ আগে প্রথম কথাটা হলো y, এটা কার মান? y এর মান। এবার দেখতে হবে আমাকে এটা কি y এর পজিটিভ সাইডে আছে না নেগেটিভ সাইডে আছে। দেখো এটা তো y নেগেটিভ সাইডে, এই কারণে কি বসাবো? y - a বা y + a = কত? 0। আশা করি ক্লিয়ার না? ওকে, তাহলে দেখো আমরা এখানে পাঁচটা পয়েন্ট লিখে ফেললাম। প্রথম কথা ছিল শীর্ষবিন্দু স্থানাঙ্ক। আমি আবার বলতেছি, এই যে শীর্ষবিন্দু x অক্ষ এবং y অক্ষের মিলনস্থল, এখানে এটা 0,0। উপকেন্দ্রের স্থানাঙ্ক, এটা হলো y অক্ষের মধ্যে ভুজের মান 0 বসালাম, আর এটা y অক্ষের পজিটিভ সাইডে আছে a। নিয়ামক রেখার পাদবিন্দু স্থানাঙ্ক, এটা y অক্ষের মধ্যে ভুজের মান 0, আর এখান থেকে এটা দূরত্ব -a। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এটা হলো x অক্ষের সমান্তরাল। এটা কার সমান্তরাল? x অক্ষের সমান্তরাল। এখানে y এর মান, এবার y এর পজিটিভ সাইডে আছে, এখানে y = a, আর এই পাশে আসলে y - a = 0। নিয়ামক রেখার সমীকরণ, এই যে এটা হলো নিয়ামক রেখা। নিয়ামক রেখার সমীকরণ হলো কার সমান্তরাল? x অক্ষের সমান্তরাল, মানে y এর মান, এটা y এর কোন সাইডে আছে? y নেগেটিভ সাইডে আছে, এখানে y - a, y - a বা y + a = 0। আশা করি এই পাঁচটা পয়েন্ট সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যদি পাঁচটা পয়েন্ট ক্লিয়ার হয় তাহলে আমরা নেক্সট এখন পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। দেখো তো ভাই এটা মুছে ফেলি, হ্যাঁ সবাই হয় স্ক্রিনশট নিয়ে দিয়ে নাও, না হলে এই লেখো, আমি একবার বোর্ড লেখার জন্য সুযোগ দিলাম। ওকে, তো এবার আসি আমরা পরবর্তী বাকি চারটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। দেখো এরপর আসি এখন আমরা আলোচনা করব কি নিয়ে? এই অক্ষরেখার সমীকরণ নিয়ে আলোচনা করব। এটা চিত্রটা একটু মুছে ফেলি। অক্ষরেখা বলতে কি বুঝেছিলাম মনে আছে কিনা তোমাদের? ভাই তোমাদেরকে বলছিলাম যে পরাবৃত্তের প্যাডের ভিতর দিয়ে যে হেঁটে যাবে, পরাবৃত্তের প্যাডের এইভাবে যে হেঁটে যাবে, ওটার নামই কি? ওটার নামই কিন্তু অক্ষরেখা। তো এখন তো আমার এই চিত্রটা তো এমন ছিল, মনে আছে তো নাকি? এই তো এই পরাবৃত্তের প্যাডের ভিতর দিয়ে হেঁটে গেছে কি? দেখো তো, দেখো তো, এই যে এই সরলরেখাটা পরাবৃত্তের প্যাডের ভিতর দিয়ে হেঁটে গেছে। তো এটা কোন অক্ষ বলো তো? এটা কোন অক্ষ? এটা হলো y অক্ষ। তো y অক্ষের সমীকরণ কি মনে আছে তো নাকি? y অক্ষের সমীকরণ হলো x = 0, আবার x অক্ষের সমীকরণ হবে y = 0। তো আমার এখন এখানের মধ্যে দাঁড়িয়ে এটাকে y অক্ষ বলা যাবে না, এখন এটার নাম তো হয়ে গেছে কি? অক্ষরেখা। তার মানে দেখো 6 নম্বর পয়েন্ট, অক্ষরেখার সমীকরণ। কার সমীকরণ? অক্ষরেখার সমীকরণ। তো অক্ষরেখার সমীকরণটা কি হবে বলো তো? অক্ষরেখার সমীকরণটা হবে x = 0, কারণ অক্ষরেখাটা হলো, এটাই হলো আমার অক্ষরেখা। এই অক্ষরেখাটা হলো y অক্ষ, তার y অক্ষের সমীকরণ কি? x = 0। আর এখন আমরা এটাকে y অক্ষ না বলে বলবো অক্ষরেখা, আর অক্ষরেখার সমীকরণ x = কি? 0। এবার আসি আমরা 7 নম্বর পয়েন্টে। দেখো 7 নম্বর পয়েন্ট। তো 7 নম্বর পয়েন্টে আমরা শিখবো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের জন্য আমরা জানি যে এই পরাবৃত্তের মধ্যে, এগুলো একটু মুছে ফেলি এখন। পরাবৃত্তের মধ্যে আমরা সূত্র জানি SP/PM = কি? E, মনে আছে কিনা? এই যে উপকেন্দ্র থেকে যে চলমান যে কোনো বিন্দু দূরত্ব, চলমান যে কোনো বিন্দু থেকে নিয়ামকের উপর লম্ব দূরত্ব অনুপাত কি থাকে? লম্ব দূরত্বের অনুপাত থাকে। লম্ব দূরত্ব অনুপাতকে আমরা কি বলি? ই বলি। কি বলি? ই বলি। আর ইর নামটা কি যেন ছিল বলতো? ই এর নামটা ছিল উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা। তো এটার নাম ছিল এস, এটার নাম ছিল ফি, এটার নাম হলো কি? এটার নাম এম ধরি, হ্যাঁ। এখান থেকে একটা দূরত্ব এ ছিল, এটা থেকে একটা দূরত্ব এ ছিল। দেখো ভাই, উপকেন্দ্র থেকে যে একটা চলমান বিন্দু দূরত্ব, চলমান বিন্দু থেকে এই যে নিয়ামকের উপর লম্ব দূরত্ব অনুপাত কি হয়? ধ্রুবক হয়। তখন আমরা বলছিলাম SP/PM = E, মনে আছে তো? এর মান কত? এর মান 1। তো SP = PM, এই তো বুঝতেছো তো তোমরা? আমি জানি তোমরা অনেক পারো এগুলো। তাহলে এটা এই বিন্দুটার নাম দিলাম পি প্রাইম। তো পি এম প্রাইম, তাহলে আমরা কি লিখতে পারি? পিএম এর পরিবর্তে লিখতে পারি পি এম প্রাইম প্লাস এম প্রাইম এম, এম প্রাইম এম। তো পি এম প্রাইম এর মান কত? এ, এটার মান কত? এ। তো এটা কত হয় বলো তো? 2a। তাহলে আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলতে কোনটাকে বোঝানো হবে? এই যে এটাকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলে। তো এটা নাম দিয়ে কি দিব? হ্যাঁ, পি প্রাইম দি। তাহলে দেখো তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পি প্রাইম মানে কি বলো তো? 2 * SP। তো 2 * 2a = কত? 4a। বুঝতেছো তো কথাগুলো? আবার বলি, আমরা জানি উপকেন্দ্র থেকে নিয়ামকে তোমার
কনিক্সের যে কোনো একটা চলমান বিন্দু দূরত্ব, উপকেন্দ্র থেকে চলমান বিন্দু দূরত্ব এবং চলমান বিন্দু থেকে নিয়ামকের উপর লম্ব দূরত্ব অনুপাতকে কি বলি? ই বলি। এখন আমরা এটা লিখলাম SPM সমান ই। আমরা এটাও জানি পরাবৃত্তের মধ্যে ই এর মান কত হয় বলতো? 1। তো পরাবৃত্তে এর মান 1, তাহলে SP সমান PM। দেখো একটা আয়তক্ষেত্রের মতো লুকলেখা আয়তক্ষেত্র। দেখো তো এই বাহু আর এই বাহু পরস্পর কি সমান ও সমান্তরাল, তাহলে আমরা এই PM, তাহলে দেখো এটাকে আবার এটাও লেখা যায় এই PM। যদি তোমাদের মনে হয় না ভাই আমি PM না লিখে এটাকে এভাবে না লিখে, দেখো আমি আরেকভাবে বুঝাতে পারি। ধরো তুমি বলতেছো না আমি এই SP সমান PM না বলে PM এর পরিবর্তে এটাকে নাম দিই SZ, এটাকে নাম দিই মনে করো Z প্রাইম। মনে করো তুমি বলতেছো আমি PM এর পরিবর্তে SZ লিখবো, তো SZ কে আবার এটাও লেখা যায় SZ প্রাইম প্লাস Z Z প্রাইম Z, ও এটাকে লেখা যায় A প্লাস A সমান কত? 2A। ইচ্ছা তোমার এভাবে লিখতে পারো। তোমার যদি মনে হয় না আমি এভাবে লিখবো না, PM প্রাইম দিয়ে আমার বুঝতে কষ্ট হয়, আমি PM এর পরিবর্তে SZ বসাবো, তাও হবে। তো আমরা দেখো কি লিখলাম, তাহলে এবার এখান থেকে এটা দূরত্ব A, এটা থেকে এটা দূরত্ব A, তাহলে A প্লাস A সমান কত? 2A। তো আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলতে বুঝবো PP প্রাইম। তো PP প্রাইম হলো SP এর দ্বিগুণ, তাহলে লিখলাম PP প্রাইম সমান 2 ইনটু SP। তো 2 ইনটু 2A সমান কত? 4A। তো আমাদের পরবর্তী পয়েন্টের নাম কি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। খুবই গুরুত্বপূর্ণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো মডুলাস অফ কি লিখবো? মডুলাস অফ 4A, কারণ দৈর্ঘ্য কখনো নেগেটিভ হবে না। এবার দেখো SP এর মানটা কত ছিল? 2A না? তো এখান থেকে এটা মান কত? 2A। এখান থেকে এটা মান কত? 2A। এখন বলো তো এটা এটা এগুলা কি ছিল? এগুলা ছিল উপকেন্দ্রের পাদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে দেখো এবার আসি আমরা কত নম্বর পয়েন্ট? 8 নম্বর পয়েন্ট, উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক। উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু দুটি স্থানাঙ্ক, পাদবিন্দু দুটির স্থানাঙ্ক। দেখো একটু বুঝো তো। এখান থেকে এটা দূরত্ব 2A, এখান থেকে এটা দূরত্ব কত? 2A। তাহলে আমি যদি বলি এখানে বিন্দু স্থানাঙ্ক কত হবে ভাই? তুমি বলবা ভাই এখান থেকে ভুজের মান তো 2A, বসালাম 2A। এখান থেকে ভাই এটার মান তো A। আবার এখানে ভাই এটা তো x এর নেগেটিভ সাইডে -2A, আর y এর মানটা তো হলো A বসালাম। তাহলে আমি একসাথে লিখতে পারি কি বলতো? +-2A, A। ওকে, লাস্ট পয়েন্ট 9 নম্বর পয়েন্ট, উপকেন্দ্রিক লম্বের দূরত্ব। আমি তোমাদেরকে শিখালাম, মনে আছে কিনা? উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু দূরত্বকে উপকেন্দ্রিক দূরত্ব বলে, পড়াইছিলাম কিনা? তখন আমি তোমাদেরকে বলছিলাম x, y বিন্দুর জন্য উপকেন্দ্রিক দূরত্ব ছিল x + a। মনে আছে কথাগুলো? তার মানে আমি একটু মুছে ফেলি, হ্যাঁ, এই কথাগুলো আশা করি ক্লিয়ার। তো এখন আমরা শিখব উপকেন্দ্রিক এই x, y বিন্দুর জন্য উপকেন্দ্রিক লম্বের দূরত্ব। মুছে ফেলি, হ্যাঁ, ওকে। তার মানে এই বিন্দু আর এই বিন্দুর নাম ছিল উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু দুটি স্থানাঙ্ক +-2A, A। ওকে, এবার আসি আমরা শিখব উপকেন্দ্রিক x, y বিন্দুর জন্য উপকেন্দ্রিক লম্বের দূরত্ব, লম্ব দূরত্ব। এটাকে মনে করো এই বিন্দুটার নাম দিলে x, y। তাহলে এবার মনে করো x, y বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব। তো উপকেন্দ্রিক দূরত্ব বলতে কি ছিল ভাই? উপকেন্দ্রিক দূরত্ব বলতে আমি বলছিলাম উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু দূরত্বকে উপকেন্দ্রিক দূরত্ব বলে। তাহলে আমরা কি বলবো? এটাকে s ধরলাম, এটাকে phi ধরলাম, তাহলে উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু এই SP, এটাকে আমরা কি বলতে পারি? উপকেন্দ্রিক দূরত্ব বলতে পারি। তাহলে SP/PM সমান কত? E। তাহলে SP সমান কি? PM। তাহলে এই SPটা কিন্তু উপকেন্দ্রিক দূরত্ব। এখন এই যে দেখো ভাই, দেখো এটা m প্রাইম, এই PM মানে কি? PM প্রাইম প্লাস m প্রাইম m, অথবা আমি PM এর পরিবর্তে এটা বসাতে পারি এই SZ। তো আবার এখান থেকে দেখো এখানে বিন্দু স্থানাঙ্ক x, y ধরা মানে আমি ধরলাম এটাকে ধরলাম y আর এটাকে ধরলাম a। তাহলে আমি কি লিখতে পারি? দেখো SZ কে এভাবে লিখতে পারি না? SZ প্রাইম প্লাস Z প্রাইম Z মানে হলো y প্লাস a।
মানে হলো ওয়াই প্লাস এ, উপকেন্দ্রিক দূরত্ব। আশা করি ক্লিয়ার। আমি আবার বলি, এসপি বাই পিএম সমান ই, উপকেন্দ্রিক দূরত্ব বলতে বোঝানো হয় উপকেন্দ্র হতে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বকে বলা হয় কি, উপকেন্দ্রিক দূরত্ব। তো উপকেন্দ্র হতে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব ফি, তাহলে এটাকে বলতেছি উপকেন্দ্রিক দূরত্ব। তাহলে এসপি বাই পিএম সমান ই, এসপি সমান পিএম, কারণ ইর মান 1, তো কোনা কোনা গুণ করলে 1 সাথে পিএম গুণ করলে পিএম। তো আমরা জানি একটা আয়তক্ষেত্রের মতো আমি পিএম এর পরিবর্তে কি বসাতে পারি, এসজেড বসাতে পারি, এসজেড বসালাম। তো এখানে x, y বিন্দুর জন্য ধরতেছি, তো তার মানে এখান থেকে একটা দূরত্বকে ধরলাম y, আর এখান থেকে একটা দূরত্ব তো এই আমরা আগে থেকেই জানি। তাহলে এই s z প্রাইমের পরিবর্তে বসাতে পারি y প্লাস z প্রাইম, z এর পরিবর্তে কি বসাতে পারি, a বসাতে পারি। তাহলে x, y বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব হলো কত, y প্লাস a। আচ্ছা, তোমরা আমি এতক্ষণ পর্যন্ত যা যা পড়ালাম, তোমরা আমার লেকচার 2টা যদি দেখো ভালোভাবে আর লেকচার 3টা, কথাগুলা কিন্তু প্রায় সেম, শুধু একটা জায়গায় পার্থক্য কি ভাই, y স্কয়ার ইকুয়াল টু 4x এর জন্য তুমি যে সমীকরণগুলো মুখস্থ করছো, এটার জন্য তোমাকে এক্সট্রা করে মুখস্থ করতে হবে না। তুমি কি করবা, y স্কয়ার ইকুয়াল টু 4x এর বুঝ মানে x এর মান যা ছিল এখানে, ওইটাকে y এর মধ্যে বসাই দিবা এখানে। আবার y স্কয়ার ইকুয়াল টু 4x এর y এর মধ্যে যে মানটা বসাইছিলাম ওটাকে এখন এখানে x এর মধ্যে বসাই দিবা, বাস, আর কিছুই লাগবে না। যেমন দেখো আমি তোমাদেরকে বলি, এই যে উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু দুটি স্থানাঙ্ক, ওটা ছিল কি a, প্লাস মাইনাস 2a। তো প্লাস মাইনাস 2 ওটা ছিল ওই সময় কুটিতে, মানে ওইটাতে ছিল এরকম যে a, প্লাস মাইনাস 2a। তুমি কি করবে এখন, y এর মানটাকে বুঝের মধ্যে বসাই দিবা আর x এর মানটাকে এখানে y এর মধ্যে বসাই দিবা, শেষ, আর কিছুই লাগবে না। যেমন ওইটার মধ্যে তোমার এই উপকেন্দ্রের স্থানাঙ্ক কি ছিল, উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল a, 0, ওই y স্কয়ার ইকুয়াল টু 4x এর জন্য, আর x স্কয়ার ইকুয়াল টু 4y এর জন্য উপকেন্দ্রের স্থানাঙ্ক হলো 0, a। বুঝতেছো কথাগুলো? মানে তোমাকে xটা মুখস্থ রাখতে হবে না। হ্যাঁ, আবার ওটার মধ্যে যেখানে x ছিল ওটাকে এখানে y বানাই ফেলবা। যেমন ওইখানে ছিল x, y বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব ছিল x প্লাস a, আর এখানে হবে x, y বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব হবে y প্লাস a। ওইখানে অক্ষরেখার সমীকরণ ছিল y সমান 0, এখানে হলো অক্ষরেখার সমীকরণ x সমান 0। মানে সহজ কথা ভাই তোমাদেরকে কি বোঝাতেছি, যে y স্কয়ার ইকুয়াল টু 4x এর জন্য তুমি যা শিখছিলা, x স্কয়ার ইকুয়াল টু 4y এর জন্য তোমাকে এক্সট্রা মুখস্থ করতে হবে না। শুধুমাত্র ওইটার ভুজের মধ্যে যেটা ছিল এখানে কুটির মধ্যে ওটা বসাবা, এখানে কুটির মধ্যে যা ছিল ওখানে ওটার মধ্যে ওটার মধ্যে ভুজের মধ্যে তা বসাই দিবা, আর ওইখানে x জায়গায় y বসাবা, এখানে y জায়গায় x বসাবা। আশা করি আর কোনো প্রবলেম থাকার কথা না। আসলে আমরা এগুলা শিখতেছিলাম কোন একটা, যদি পরাবৃত্তটা মূল বিন্দুগামী হয় বা পরাবৃত্তের শীর্ষটা যদি মূল বিন্দুতে হয়। এখন মনে করো পরাবৃত্তের শীর্ষবিন্দু যদি মূল বিন্দুতে না থাকে, যদি আলফা, বিটাতে থাকে, এগুলো বুঝতে পারলে ভাইয়া? হ্যাঁ, আশা করি ক্লিয়ার। তো এখন যদি আচ্ছা আরেকটা কথা বলি, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে ভাই x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4ay এর জন্য কি শিখবো না? না ভাই, আমি তোমাদেরকে আগের ক্লাসে একটা কথা বলছিলাম, ভাইয়ের প্রতি একটু বিশ্বাসটা রাখো। এই x স্কয়ার ইকুয়াল টু 4ay এর জন্য যেটা শিখলাম, x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4ay টা এইটা দিয়েই ওটা কাজ করে ফেলবো। শুধু বিশ্বাসটা রাখো, ম্যাথ করার সময় বুঝবা। তো এখন যদি মনে করো শীর্ষবিন্দু আলফা, বিটা বিন্দুতে, শীর্ষবিন্দু কোন কোন বিন্দুতে, মনে করো শীর্ষবিন্দু আলফা, বিটা বিন্দুতে। তো শীর্ষবিন্দু আলফা, বিটা বিন্দুতে হলে কি রকম হবে দেখো, এটা ছিল y অক্ষ, এটা ছিল x অক্ষ। যখন পরাবৃত্তটা যখন শীর্ষবিন্দুতে যখন ছিল, মানে মূল বিন্দু যখন শীর্ষবিন্দুতে ছিল, তখন পরাবৃত্তের চিত্রটা এরকম ছিল। কিন্তু এখন মনে করো পরাবৃত্তের শীর্ষবিন্দু এখন মূল বিন্দু না থেকে আলফা, বিটা, মনে করো এখানে আছে, এই আলফা, বিটা বিন্দুতে শীর্ষবিন্দুটা মনে করো এই জায়গাটার মধ্যে আছে। তাহলে পরাবৃত্তের চিত্রটা কেমন হবে, পরাবৃত্তের চিত্রটা হবে এইরকম হবে। ঠিক আছে কথাটা? তাহলে চিত্রটা হবে এইরকম। এখন কিন্তু শীর্ষবিন্দু এখানে, এইটা আলফা, বিটা, এখন কিন্তু হবে তোমার এটা হবে, কথা বুঝবা। এখন আসে তোমার এটা হবে তোমার এটার জন্য, এই চিত্রটার জন্য মনে করো এটা হবে তোমার কি বলে, এটা হবে তার নিয়ামক রেখা। এটা কি হবে, তার নিয়ামক রেখা হবে, এই জায়গাটা তার নিয়ামক রেখা হবে, মনে থাকবে তো? আর এটা হবে তার ওই যে উপকেন্দ্রিক লম্ব। মানে সহজ কথা হলো, যখন পরাবৃত্তের শীর্ষবিন্দুটা যখন 0,0 তে না থেকে এই আলফা, বিটা বিন্দু থাকবে, তখন চিত্রটা হবে এইরকম, মনে থাকবে তো আশা করি? ওকে। তাহলে এটার জন্য সমীকরণটা কি হবে দেখো, আমরা একটু আগে যে সমীকরণটা শিখছিলাম, তখন শিখছিলাম x স্কয়ার ইকুয়াল টু কি ছিল 4ay, আর এখনটা হবে এরকম, আমি বলছিলাম x এর সাথে অলওয়েজ কি আলফা, y এর সাথে অলওয়েজ বিটা। তাহলে সমীকরণটা দাঁড়াবে x মাইনাস আলফা হোল স্কয়ার সমান 4ay মাইনাস বিটা।
আশা করি ক্লিয়ার। এবার দেখো আমরা এটা থেকে যে সমীকরণ নিয়ে আসতে পারি কিভাবে, আলফা এর মান যদি 0 হয় আর বিটা এর মান যদি 0 হয়, তো আলফা এবং বিটার মান 0 হওয়া মানে কি, এই আলফার মান 0 বিটার মান 0 মানে কি এই জায়গায় চলে আসে না? তাহলে আলফার মান এখানে 0 বসাও, বিটার মান এখানে 0 বসাও, তাহলে কি দাঁড়ালো, তাহলে দাঁড়াবে কি x স্কয়ার ইকুয়াল টু, এই লাইনটা চলে আসবে, x স্কয়ার ইকুয়াল টু কি, এই আমি একটু ভেঙে লিখি, x মাইনাস 0 হোল স্কয়ার সমান 4a y মাইনাস 0, তার মানে কি x স্কয়ার ইকুয়াল টু 4a y। তাহলে আমি বলি পরাবৃত্তের শীর্ষবিন্দু আলফা কমা বিটা বিন্দুতে থাকলে আমার সমীকরণটা কি দাঁড়াবে, x মাইনাস আলফা হোল স্কয়ার সমান 4a y মাইনাস বিটা। আশা করি ক্লিয়ার ভাই। তোমাদেরকে টোটাল সূত্র শিখালাম 9 দুগুণে 18টা, এখানে 9টা আর গত ক্লাসে শিখালাম 9টা। তো 9 দুগুণে 18টা সূত্র দিয়ে আমাদের পরাবৃত্তের সব প্রায় ম্যাথ সবগুলো কাজ সেরে ফেলবো আশা করতেছি। আমরা বা যখন ম্যাথ সমাধান করবো তখন তোমরা এগুলো বিষয়গুলো বুঝবা। তারপরও যদি তোমরা এই বেসিক ক্লাসগুলো যদি না বুঝো তো ভাইয়াকে অবশ্যই বলবা, ইনশাআল্লাহ ভাইয়া সমাধান করে দিব। আরেকটা কথা বলি, ক্লাসগুলো তোমাদেরকে ফ্রি দিতেছি শুধুমাত্র তোমাদের দিকেই, যে তোমরা যেন ভালো করতে পারো। আর সর্বোচ্চ ট্রাই করি ভাইয়েরা অফলাইনে বেসে যত যেভাবে পড়াই অনলাইনেও সেম ওইভাবেই পড়ানোর ট্রাই করি। তো তোমরাও একটু সবার সাথে শেয়ার করবা, বিশেষ করে একটু বলবা যে এখান থেকে ভালো উপকার পাওয়া যায়, বা তোমরা যদি ভালোভাবে বুঝো বা আমার ক্লাসে যদি তোমাদের যদি স্যাটিসফাইড হয়, তাহলে তোমরা তোমাদের বন্ধু বা বান্ধবীদের সাথে শেয়ার করবা, যেন ওরাও ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে। শুধু এক উপকার ফেলেই হবে না, অন্যদেরকেও একটু উপকৃত করবা, তাদের সাথে ক্লাসগুলোর কথা বলবা। তো আজকে ক্লাসটা এতটুকুই থাকবে। আল্লাহ হাফেজ।